আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। একদম শেষ মুহূর্তে তোমাদের জন্য একটা ক্লাস আমি দিচ্ছি আমার তরফ থেকে, উপহার হিসেবে তোমরা সবাই গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি তোমাদের সাকিব স্যার। তোমরা আমার দুই একটা ক্লাস হয়তো বা দেখছো এবং খুব ভালো সাড়া পাইছি তোমাদের থেকে। তো সেটারই একটা কি বলে যে কারণে আমি আজকে একটা শেষ মুহূর্তে ক্লাস রেকর্ড করতে দাঁড়ালাম। এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশ। এটা অনেকে চাইছিল যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ বা এই মুহূর্তে আসলে কি করা উচিত। দেখো অনেকদিন পর বৃত্তি পরীক্ষা হচ্ছে, তো তোমরা একটু চেষ্টা করবে সবগুলা রিভিশন দেওয়ার। তো আজকের ক্লাসে আমি যা বলবো তাই পরীক্ষায় আসবে, এই ধারণা থেকে একটু বের হয়ে আসতে হবে। আজকের ক্লাসে আমি যেগুলো বলবো সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এর কারণ হচ্ছে বিগত কয়েক বছরের কি বলে অভিজ্ঞতা, এবং যখন জেএসসি পরীক্ষা হতো তখন যেগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ানো হতো এবং যেগুলো পরীক্ষায় আসতো সেগুলো অ্যানালাইসিস করেই আজকের ক্লাসটা তৈরি করা। তো আগে আমরা দেখব যে আমাদের আসলে মান বন্টনটা কেমন। আমরা যদি একটু মান বন্টনের দিকে তাকাই তাহলে মান বন্টনটা দেখতে অনেকটা এরকম দেখবে। দেখো তোমাদের পরীক্ষায় কি কি আসে। তোমাদের পরীক্ষায় রিটেন পার্টে এমসিকিউ তো 15 মার্কের আসবে, সেটার জন্য তোমাদের ক্লাস দেওয়া হয়েছে। বাট রিটেনে যে 30 মার্ক, হ্যাঁ সেই 30 মার্কের ভিতরে আমার কি কি টপিক আছে। প্রথম যেই টপিকটা আছে সেটা হচ্ছে পত্র লিখন। আচ্ছা, পত্র লিখন এটা আসলে কি? পত্র কিছু ধরন মানে কয়েক ধরনের পত্র আছে আমরা জানি। কিছু তোমার অফিসিয়াল আছে, কিছু ব্যক্তিগত হতে পারে, পার্সোনাল হতে পারে, আবার কিছু ইনভিটেশন তোমার হচ্ছে পত্র হতে পারে। তো এগুলোর ভিতরে তোমাদের বইতে তিনটা আছে। একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, ঠিক আছে, ব্যক্তিগত চিঠি, যেটাকে আসলে আমরা বলি ব্যক্তিগত চিঠি। দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আবেদনপত্র। এটা মোর ফর্মাল আবেদনপত্র এবং এটা অফিসিয়াল ধরা হয় পত্র। তোমরা জানো অনেকে আবেদনপত্র দিয়ে, আমরা স্কুলে না গেলে দেই, আমরা চাকরির ক্ষেত্রে আবেদনপত্রটা ব্যবহার করি, এগুলো আমাদের পরিচিত শব্দ। এরপর যেটা থাকে সেটা হচ্ছে নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র। এই নিমন্ত্রণ পত্রটা কেমন? এটা হচ্ছে কাউকে ইনভাইট করার জন্য আমরা যে পত্রটা তার দপ্তরে বা তার বাসায় বা তার যে কোনো একটা ঠিকানায় পাঠাই, সেই পত্রটা পড়ে সে আমার বাসায় আসবে, এগুলো হচ্ছে নিমন্ত্রণ পত্র। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বিয়ে করি সামনে, আমি তোমাদের কাছে একটা কার্ড পাঠাবো না, সেই কার্ডটা কেমন হবে বলো তো? নিমন্ত্রণ পত্র হবে, যার মাধ্যমে আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ করবো এবং তোমরা আমার বিয়েতে এসে খেয়ে যাবা, আসো। এরপরে কি? সারাংশ এবং সারমর্ম। এইখানে তোমাদের টোটাল সারাংশ এবং সারমর্মে 10টা সারাংশ সারমর্ম মিলিয়ে আছে। আচ্ছা, তো এই সারাংশ জিনিসটা তোমরা জানো যে আমরা একটা কি বলে এটাকে, তোমার ভাবটাকে সংক্ষেপে প্রকাশ করবা, ঠিক আছে, সামারি বলা হয় এটাকে। আর সারমর্মটা অনেকটা কবিতার অংশ থেকে আসে, এটাকে জিস্ট বলা হয়। তো এই দুইটা একই কথা, একটা হচ্ছে গদ্যাংশ থেকে দেয় আর একটা হচ্ছে পদ্যাংশ থেকে দেয়। এখান থেকে আমরা প্রায় আমাদের 10টা আছে, এই 10টা থেকে কোনটা ইম্পর্টেন্ট বেশি কোনটা কম ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করতেছি। দাঁড়াও। ভাব সম্প্রসারণ। এইবার যেখানে সারাংশ এবং সারমর্মে আমাদের মনের ভাবটাকে আমরা ছোট করে প্রকাশ করছি, এই ভাবটাকে আমরা সম্প্রসারিত করব বা বড় করব, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে আমার জানা মতে 11টা, হ্যাঁ 11 বা এর কাছাকাছি 11টা ভাব সম্প্রসারণ আছে। এগুলোর ভিতরে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা লিখলে মার্ক কিভাবে আসবে, এগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রবন্ধ রচনা বা কম্পোজিশন যেটাকে আমরা বলি, এটাই ইংলিশে এসে আর কি, এসে। তো তোমাদের বইতে অনেকগুলা এসে আছে, এই অনেকগুলা বা 13টা মতো আছে আমার জানা মতে, অনেকগুলো। তো এগুলার ভিতরে কোনগুলা পড়তে হবে বেশি বেশি করে, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। এখন আমরা মোটামুটি জানি যে এই 4টা 5 5 5 আর এটা মেবি 15 মিলে হচ্ছে তোমার 30 মার্ক। এই 30 মার্কটা অ্যাচিভ করতে যেই পদ্ধতিগুলা অবলম্বন করার নির্দেশনা তোমাদের বড় ভাই আপুদের দিছি, আমি সেগুলাই তোমাদেরকে দিচ্ছি। মূলত ক্লাস 8-এ কিন্তু এই প্রথমবার আমি ক্লাস দিচ্ছি। আমি যখন পড়ানোর লাইফটা শুরু করি তখন আমি ক্লাস 8-এ অনেক স্টুডেন্ট পড়াতাম এবং আমার প্রথম স্টুডেন্টই ক্লাস 8-এর ছিল। আমি বিজ্ঞান আর গণিত পড়াতাম আর কি। তো 8-এর প্রতি আমার আলাদা একটা টান এবং ভালোবাসা থাকবে সবসময়, চিরকালই থাকবে। তো আমরা এখন তোমাদেরকে একটু বলি যে কোন জিনিসগুলো আমি তোমাদের সিনিয়রদেরকে বলি যে এই জিনিসগুলো ফলো করো এবং ওরা খুব ভালো মার্ক পায়, তোমরা জানো। এবং আমাদের ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপে আমাকে নিয়ে স্টুডেন্টরা অনেক মাতামাতি করে, এটাও হয়তো তোমরা দেখো। তো তোমরা বড় হলে হয়তো আমার ক্লাস একটু বেশি পাবা। এখন একটু লাস্ট সময় দিক নির্দেশনাগুলো দিই। প্রথমে আমরা পত্র লেখনে আসি। হ্যাঁ, একদম প্রথমে পত্র লেখন যে টপিকটা আছে, এটা প্রশ্নটা এরকম ভাবে তোমাদের থেকে আসতে পারে যে আমি এটা কিভাবে লিখলে মার্ক বেশি পাবো, কিভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা,
আমি তোমাদেরকে একটু বলি কিভাবে লিখবা তোমরা এই প্রত্যেকটা জিনিস। আসো, তার আগে এই হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র। তোমার বই আছে 4টা। হ্যাঁ, এই 4টার ভিতরে আসলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। একটু বেশি মানে তোমরা ফোকাস রেখো হচ্ছে বৃক্ষরোপণের এটাতে। হ্যাঁ, কারণ এইটা একটু মানে একটু জটিল ব্যাপার ট্যাপার মনে হতে পারে, কারণ বাকিগুলো একটু নর্মাল। এটাতে একটা উপদেশ দিবা, এটাতে একটা উপদেশ দিবা, কিন্তু এইটা একটু আমাদের পরিবেশের জন্য ইম্পর্টেন্ট, তাই এটাকে একটু জোর দিয়ে পড়বা। এখন একটা ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয় সেই দিকে যদি আমরা একটু যাই, তবে আমি তোমাদেরকে একটু দেখাই যে একটা ব্যক্তিগত পত্র কিভাবে লিখতে হয়। আসো, ধরো প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, মনে রাখবা একটা পত্র লেখার বেলায় এইখানে ঠিকানা এবং তারিখ, হ্যাঁ, এটা ডান সাইডে হবে তোমাদের বই অনুসারে। ঠিকানা ও তারিখ, এই অংশটা ভালো মতো একটু খেয়াল করো। হ্যাঁ, এটা একটু দেখো, অনেকে আবার বাম দিক থেকে লেখে, বাট এটা ডান সাইডে আসবে। এটা একটু আধুনিক নিয়ম অনুসারে, এবং বইতে যে নিয়মটা আছে সেই নিয়মে লেখাটাই শ্রেয়। ঠিক আছে? আচ্ছা, তাই এইখানে তারিখ এবং ঠিকানাটা একটু সুন্দর মতো লেখার চেষ্টা করবা। ওকে, এরপর তুমি যাকে এই ঠিক মানে চিঠিটা পাঠাবা তার নাম, সে যদি তোমার বন্ধু হয় তবে প্রিয় দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে? বা তোমার যদি ছোট হয় তাহলে তুমি স্নেহাশিস দিয়ে শুরু করতে পারো, এরকম করবা। তাহলে এই যে এখানে তুমি একটু যাকে চিঠিটা পাঠাচ্ছ তার নামটা লিখবা, যাকে পাঠাচ্ছ। ঠিক আছে? পাঠাচ্ছ। আচ্ছা, একটু খেয়াল রেখো, এই নামের পরে কিন্তু একটা কমা দেওয়া বাধ্যতামূলক, এবং কমাটা তোমরা দিবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরবার কি নর্মালি তুমি লিখবা তোমার লেখালেখি, যেহেতু বৃক্ষরোপণ নিয়ে যদি প্রশ্নটা আসে, বৃক্ষরোপণের গুরুত্ব এবং এটা করলে আমাদের উপরে কি ইম্প্যাক্ট পড়বে সে অংশগুলো লিখবা। ঠিক আছে? আচ্ছা, লেখার পর যখন চিঠি লেখাটা শেষ হবে, মনে রাখবা একদম এবার রাইট সাইডেই কিন্তু লিখতে হবে ইতি। ইতি মানে কি? শেষ, তোমার কথা বলা শেষ। ঠিক আছে? তোমার বন্ধু দুরন্ত, এইটা কিন্তু যাকে পাঠাচ্ছ তার নাম না, এটা হচ্ছে তুমি নিজে। ঠিক আছে? তুমি নিজে এখানে তোমার নামটা লিখবা, তোমার যেই নাম হোক। এখানে আবার অনেকে ক খ গ খ লেখে, এটা ওরকম একটা ম্যাটার করে না। এবার একটু বলি, ব্যক্তিগত চিঠিতে এইটা কিন্তু আমরা এসএসসি লেভেলে বা ইন্টার লেভেলে এটাকে আমরা মাস্ট বলি ডাক টিকিট, স্ট্যাম্প, বা এই যে অংশটা আঁকাটা আমরা এটাকে বাধ্যতামূলক বলি, খাম আঁকা, খাম। ঠিক আছে? একটু খেয়াল করো, এই খামের 2টা অংশ থাকে। একটা অংশকে বলি প্রেরক। প্রেরক মানে যে পাঠায়, যে পাঠায়। ওকে, পাঠায়। আর প্রাপক মানে যে পাবে, যে পাবে, চিঠিটা পাবে। ওকে, তাহলে তুমি একটু লিখবা উপরে প্রেরক একটা কমা, তারপরে এই সাইডে প্রাপক, কোলন দিয়ে লেখো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে কি লিখবা? তোমার নাম। ওকে, তোমার নাম, এটা তুমি নিজে, তোমার নাম এবং তোমার ঠিকানা। তোমার নাম, তোমার ঠিকানা, এখানে তোমার ফোন নাম্বারটা অন্য আমরা যা ইচ্ছা তাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার একটু দেখো, রাহুল, সোনার তরী 33 স্যার ইকবাল রোড, খুলনা। অর্থাৎ যে পাবে এটা তার ঠিকানা, এটা তার ঠিকানা। এটা কিন্তু এলোমেলো করে ফেলে অনেক বাচ্চারা, আর এখানে স্ট্যাম্প, এটা আঁকতেই হবে। ঠিক আছে? এখন অনেকে বলে যে এটা কি আমি পেন্সিল দিয়ে আঁকবো নাকি কলম দিয়ে আঁকবো? ইটস আপ টু ইউ। অ্যাকচুয়ালি পেন্সিল দিয়ে লিখলে যে খুব নাম্বার বেশি আসে, কলম দিয়ে লিখলে কম আসে, বা হাতের লেখা খারাপ হলে বেশি আসে কম আসে, এইরকম আসলে খাতা দেখার টাইমে এই ইন্ডিকেটরস গুলাকে সাইডেই রাখা হয়। কারণ তাহলে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না যদি হাতের লেখার জন্য, কারণ অস্পষ্ট লেখা মানেই তো কেটে দিবে সে। তবে একটু স্পষ্ট রাখার চেষ্টা করবে, টিচারের যাতে একটু প্যারা কম হয়। আচ্ছা, তো এই হচ্ছে তোমার সিস্টেমটা। তো এখানে আমরা দেখলাম যে একটা ব্যক্তিগত পত্র কিভাবে লেখে। ঠিক আছে? তাহলে আমি যদি একটু সামারিটা টানি, এটা যদি তোমার পেজ হয় তবে মনে রাখবা এখানে এখানে তুমি কি লিখবা বলো তো? শুরুতে তুমি তোমার তারিখ এবং ঠিকানাটা লিখে ফেলবা। এই যে এই জায়গায় তারিখ, হ্যাঁ, উপরে কি লিখবা? ঠিকানা। ঠিক আছে? ঠিকানা। তারপর এখানে তুমি যাকে পাঠাচ্ছ, যাকে পাঠাবা, পাঠাবা, এখানে তার নামটা লিখবা, তারপর একটা কমা দিবা, তারপর এই বক্সটা লিখবা। বক্স আঁকা লাগবে না, মানে বক্স বলতেছি যে এর ভিতরে তোমার কন্টেন্ট গুলা থাকবে। তুমি কেন মনে করো যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এটা। তারপর তুমি শেষ করতেছো এখানে ইতি দিয়ে। ইতি তুমি লিখতে পারো, তুমি যদি ফ্রেন্ড হও তুমি লিখবা তোমার বন্ধু, তুমি যদি বড় ভাই হও তাহলে লিখবা তোর বড় ভাই। হ্যাঁ, তোমার বন্ধু, তারপর তার নাম, বন্ধু, তোমার নাম। আর এইখানে তুমি একটা খাম আঁকাই দিবা, খাম, প্রেরক, প্রাপক, ডাক টিকিট। সিম্পল। এখানে এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো, এমন না যে এটাই আসবে, আমি আবারও বলতেছি একটু গুরুত্ব দিয়ে পড়ো। আচ্ছা,
এরপরে আমরা যদি আমাদের আবেদন নিমন্ত্রণ পত্রের দিকে একটু তাকাই, আমাদের নিমন্ত্রণ পত্রের আগে যতদূর সম্ভবত আবেদন পত্র আছে। সো আমি আবেদন পত্রের কথাটা একটু বলি। আবেদন পত্রের বেলায় এই যে ছাড়পত্রটা না, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বুঝছো? এটা মানে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নেওয়ার জন্য প্রিন্সিপালের কাছে একটা আবেদনপত্র, এটা ইংলিশেও তোমরা দেখো অনেকে, হ্যাঁ। তো আবেদনপত্র লেখার অ্যাকচুয়ালি ফরম্যাটটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে এইগুলা তোমরা পড়ে নিও। আচ্ছা, আর শিক্ষা সফরের গুরুত্ব, এইটা একটু কঠিন, এই বাকিগুলোর তুলনায় এইটা একটু কঠিন, ঠিক আছে? বাকিগুলোর তুলনায় এইটা একটু কঠিন। সো আমরা একটু দেখি যে একটা আবেদনপত্র কিভাবে লেখে। একটু আসো, চিঠি নিয়ে আসলে আলোচনাটা একটু বেশি আমাদের। তো আমরা একটা নর্মালি আবেদনপত্র দেখি। ধরো এইটা কোন আবেদনপত্র? এটা, হ্যাঁ, এটা 1 নাম্বারটা ছাত্র কল্যাণ তহবিল। এইটা শিক্ষা সফর। আর তারপরে কি আছে? আর একটু দাও, একটু দাঁড়াও, এই যে এই যে এই যে এই যে এটার দিকে একটু আসো। যখন তুমি একটা আবেদনপত্র লিখবা, হ্যাঁ, আমরা চিঠির ক্ষেত্রে সবগুলা টপ রাইটে ছিল, হ্যাঁ, এখন আমরা লেফট সাইডে লিখবো খাতার। প্রথমে কি লিখতে হয় বলো তো? প্রথমে একটা তারিখ লিখবা বা ডেটটা দিবা তোমরা, হ্যাঁ, ডেট। ফাইন, ডেট দিলাম। আচ্ছা, ডেট দেওয়ার পর এখানে অনেকে লেখে বরাবর, হ্যাঁ, অনেকে এই কথাটা লেখে যে বরাবর, হ্যাঁ, এইটাকে বাদ দিবা। বরাবর লিখতে হয় না এখন, বরাবর লেখা লাগে না, আধুনিক নিয়মে এটা লেখা লাগে না। অনেকে বরাবর লেখে, ওই যে টু দা প্রিন্সিপাল, ইংলিশেও আর টু কথাটা লিখতে হয় না, সরাসরি আমি প্রধান শিক্ষক বরাবর চিঠিটা তো লিখতেছি, তার বরাবরই যাচ্ছে। সো এখানে বরাবর লেখার প্রয়োজনীয়তা নাই। এবার তোমার স্কুলের নাম, তোমার স্কুলের বা যে স্কুল লেখা থাকবে প্রশ্নে, সেই স্কুলের নাম তুমি লিখবা, নাম। আর একটা জিনিস বলি, এই যে 3টা লাইন আমি লিখছি, এই 3টা লাইনে কিন্তু কোনো দাড়ি কমা নাই, একটু খেয়াল করো, কোনো কোনো দাড়ি বা কমা, হ্যাঁ, নাই। সো তোমরাও এটাকে স্কিপ করবা। এবার আসো সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইনটা না অ্যাকচুয়াল, মানে এটা খুব স্পেসিফিক হতে হয়। স্পেসিফিক, স্পেসিফিক, স্পেসিফিক কথাটার অর্থ খুব কম জিনিস, মানে অ্যাকচুয়াল জিনিসটা ওখানে উল্লেখ করে দিবা, যে বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন অথবা ছাড়পত্র নেবার জন্য আবেদন, ঠিক আছে? আচ্ছা, এবার একটা দাড়ি, এখানে একটা দাড়ি, তার মানে আমি যদি একটু দেখি ফার্স্ট পার্টে আমার কিন্তু কোনো দাড়ি কমা নাই, ইভেন তারিখের পরেও নাই, প্রধান শিক্ষকের পরেও নাই, তোমার স্কুলের পরেও নাই। সাবজেক্ট লাইন একটা দাঁড়িয়ে আসে। এখন এই জায়গায় জনাব কথাটাকে বাদ দিবা। তোমরা অনেকে জনাব লেখো, জনাব মানে মিস্টার, এটা লিখবা না। মহোদয়, এটা কারেক্ট, এটা মোর কারেক্ট অ্যান্ড মোর ফর্মাল অ্যান্ড মোর রেসপেক্টফুল, ঠিক আছে? লিখবা মহোদয়। আচ্ছা, মহোদয় বা ডেয়ার স্যার যেটা বলি আমরা। আচ্ছা, এবার একটু দেখো বিনীত নিবেদন, এই যে অবশ্যই বিনীত নিবেদন এই যে বলার পর এখানে একটা কমা তোমরা মাস্ট দিবাই। আমি আপনার বিদ্যালয়ের হ্যানত্যান হ্যানত্যান হ্যানত্যান, তুমি লিখবা তোমার একটা ছাড়পত্র প্রয়োজন এবং কেন প্রয়োজন এটা উল্লেখ করবা, যে তোমার বাবার বদলি হয়েছে বা তোমার মায়ের বদলি হয়েছে, এখন তুমি ওই জায়গায় যাচ্ছ বা ওখানকার স্কুলে আসলে তোমার বাকি জীবনটা পার করতে হবে। তারপর লাস্টে আমরা কি লিখবো? অতএব অনুগ্রহপূর্বক আমাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়ে বাধিত করবেন। বাস, আবারও কিন্তু সব লেফট সাইডে নিবেদক তাহসিন আহমেদ, এখানে নিবেদক লিখতে পারো অথবা বিনীত নিবেদক দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে তোমার নাম, তোমার নাম এটা টোটালি আলাদা লিখবা তোমার নাম, তারপরে একটা স্পেস দিয়ে তোমরা লিখবা হচ্ছে তোমার রোল নাম্বারটা, রোল, আর তোমার ক্লাস, ওকে, ক্লাস। তোমার যদি সেকশন থাকে ABCDEF বা যেই নামই থাকে সেকশন অ্যাড করতে পারো। আর এখানে হচ্ছে স্কুলের নাম, স্কুলস নেম, ওকে। এইভাবে তোমরা লিখবা, ফরমেশন ঠিক রাখবা, ভিতরের লেখা যাই হোক ফরমেশনটা ঠিক রাখবা, আর একই কথা যাতে বারবার রিপিট না করে এই ব্যাপারেও খেয়াল রাখবা। এবার গুরুত্বপূর্ণ এই দুইটা। এখন আমরা যদি আরেক ধরনের পত্র আছে তোমাদের সিলেবাসে সেটার দিকে যদি একটু যাই, সেটা হচ্ছে নিমন্ত্রণ পত্র বা কোনো ইনভিটেশন ফর্ম বা কার্ড, ঠিক আছে? এটা কিভাবে লেখে? তো আমরা যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করি, এই দুইটার ভিতরে অবশ্যই এইটা ইম্পর্টেন্ট, বাট দুইটাই একই, দুইটাই একই সিমিলার, তুমি ফরম্যাটটা ঠিক রাখো তাহলেই হবে। আচ্ছা, আমি আগেও বলছি নিমন্ত্রণ পত্র মানে একজনকে আমন্ত্রণ জানানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি একটু তোমাদেরকে দেখাই একটা নিমন্ত্রণ পত্র, ধরো এইটা একটা নিমন্ত্রণ পত্র, হ্যাঁ। তোমার স্কুলে নজরুল জয়ন্তী বা নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে একটা আয়োজন হবে, তুমি চাও তোমার স্কুলে তোমার প্রিয় একজনকে দাওয়াত করতে,
প্রিয় একজন হতে পারে। ধরো তুমি ফাহাদ স্যারকে চাও তোমার স্কুলে আসবে, তোমাদের স্কুলের এই নজরুল বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। তো তুমি তাকে চিঠিটা কিভাবে লিখবা, বা আমাদের ইমেইলে চিঠিটা আসে কিভাবে? দেখো, প্রথমত এই যে সুধী, সুধী কথাটার অর্থ হচ্ছে আমরা যখন কাউকে সম্মান দিই সেই অনুসারে যে প্লিজ জনাব একটু আসবেন হ্যান ত্যান, তো আমরা সুধী কথাটা ব্যবহার করি, বা সুধী বৃন্দ, ভদ্রলোক এই কথাটা ব্যবহার করি। আচ্ছা দেখো, এখানে কিন্তু দাড়ি কমা কিছু নেই। ওকে, এবার লেখার সিস্টেমটা কি আমি তোমাদেরকে বলি। প্রথমটা আসে হচ্ছে যে অনুষ্ঠানটা কবে বা ডেটটা। হ্যাঁ, প্রথমটা হবে অনুষ্ঠানটা কবে বা ডেট। একটু দেখো, আগামী 11ই জ্যৈষ্ঠ 1428, 25শে মে 2022, বাংলা এবং ইংরেজি সন উল্লেখ করবা, অথবা যে কোনো একটা উল্লেখ করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কমা দিলা, ফার্স্টে ডেট অর্থাৎ কবে। হ্যাঁ, কবে তোমার আয়োজনটা। তারপরে দেখো বুধবার বিকেল 4টায়, দ্যাট মিনস কখন। আমি তো তাকে যখন মানে ডাকতে চাচ্ছি ওই টাইমে কি সে ফ্রি থাকবে? তো এর থেকে বেটার আমি আমার অনুষ্ঠানের সূচিটা তাকে একটু বলি, সে যদি ফ্রি থাকে তাহলে আসবে, না হলে তো এটাকে ইগনোর করতেই পারে। আচ্ছা, বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এততম জন্মবার্ষিকী উপলক্ষে। তার মানে দেখো, একটু খেয়াল করো যে কি নিয়ে আয়োজন, কি নিয়ে আয়োজন, আয়োজন। আর ক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্যাট মিনস কোথায়, কোথায়। যখন তুমি কাউকে নিমন্ত্রণ পত্র পাঠাবা তখন এই 4টা পয়েন্ট মনে রাখতেই হবে তোমার, যে কবে, কবে, কখন, কেন আর কোথায়। কেন মানে কি নিয়ে আয়োজন আর কি, এবং কোথায়। এই 4টা শব্দ দিয়ে তুমি একটা প্যারা বানায় ফেলবা। ঠিক আছে, তুমি তোমার একটা প্যারা বা একটা স্তবক বানায় ফেলবা। এই যে বানায় ফেলছো। এইবার তুমি কি লিখবা জানো? এই অনুষ্ঠানে কারা কারা থাকবে, কারা কারা থাকবেন, থাকবেন। তাহলে দেখো, কারা কারা থাকবেন বলতে এখানে 2টা ক্যারেক্টারকে তুমি আনবা, মূল ক্যারেক্টার। একজন হচ্ছে সভাপতিত্ব করবেন, আরেকজন হচ্ছে প্রধান অতিথি থাকবে, স্পেশাল গেস্ট, আরেকজন হচ্ছে প্রেসিডেন্ট। এখন চিন্তা করো, একজন থাকবে সভাপতি, সভাপতি, হ্যাঁ, আরেকজন থাকবে কি প্রধান অতিথি। এই 2টা নাম তুমি যে কাউকে বসাতে পারো, প্রধান অতিথি, অতিথি, সরি অতিথি। আচ্ছা একটু দেখো, অতিথি হয়ে গেছে, অতিথি। মূলত সভাপতিত্ব করে স্কুলের হেডমাস্টারই করে, আর প্রধান অতিথি হিসেবে বাইরে থেকে কাউকে আনা হয়, খুব স্পেশাল কোনো গেস্টকে আনা হয়। দেখো বলতেছে, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। তার অনেক কিছু তোমরা পড়ছো। সভাপতিত্ব করবেন, এই যে দেখো, সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক সরোজ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে আপনার, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখো এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট তুমি বলতে পারো, ইম্পর্টেন্ট। ওকে, একান্ত ভাবে কামনা করি। তারপর যে ফরমেশন দেওয়া আছে এইভাবে পুরো বইয়ের নিয়মে লিখবা। বিনীত বা বিনীত নিবেদক ইমরান আহমেদ, আহ্বায়ক। হ্যাঁ, এই যে আহ্বায়ক নজরুল জয়ন্তী উদযাপন পরিষদ, বা এখানে যদি তোমাদের কোনো ক্লাবের নাম থাকে, ক্লাবের নাম থাকতে পারে সাংস্কৃতিক ক্লাব, বা থাকে না এরকম, তো সাংস্কৃতিক ক্লাব, এবং তোমার পদবিটা দিবা যে তুমি ওই ক্লাবের কি, তুমি ওই ক্লাবের আহ্বায়ক হতে পারো, তুমি ওই ক্লাবের প্রেসিডেন্ট হতে পারো, বা যেই হতে পারো, তোমার স্কুলের নাম, বাস শেষ। ওকে, এইখানে এই যে আমি ডেটটা লিখলাম না, ডেটটা কিন্তু এবার নিচে, হ্যাঁ এটার একটা কারণ আছে, কারণ নিচে আমার সূচি লিখতে হবে, অনুষ্ঠান সূচি। এবার দেখো, এই যে অনুষ্ঠানটাকে রাখছো, অনুষ্ঠানে কি কি হবে দেখো। অনুষ্ঠানের শুরুটা কেমন, 4টা 5 মিনিট, 4টা বেজে যখন 5 মিনিট, তখন কি হবে, সবাই আসবে, সবাই অনুষ্ঠানে আসন গ্রহণ করবে। ঠিক আছে, এরপর 15 মিনিট পর কি হবে, পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। এটা কোরআন থেকে হতে পারে, বাইবেল থেকে হতে পারে, গীতা থেকে হতে পারে, ত্রিপিটক থেকে হতে পারে, প্রত্যেকটা ধর্মের জন্য তারা শুরুটা করে দিবে। এরপর কি, বিশেষ আলোচনা, 10 মিনিট পর বিশেষ আলোচনা। তারপর কি, 5টায় সভাপতির ভাষণ হতে পারে, প্রধান অতিথির ভাষণ হতে পারে, তারা আমাদের উদ্দেশ্যে কিছু বললো, আমাদেরকে ইন্সপায়ার করলো, এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে তুমি লিখতে পারো যে 5টা 40 শেষ, অনুষ্ঠান কর্মসূচি শেষ। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা যদি বলো যে যেহেতু আমাদের 3টা পত্র আছে, এই 3টা পত্রের ভিতরে কোন
দুইটা বেশি ইম্পর্টেন্ট, তবে আমি বলবো এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। নিমন্ত্রণ পত্র থেকে ব্যক্তিগত পত্র এবং আবেদন পত্রটা বেশি ইম্পর্টেন্ট। এবার একটু আসো সারাংশ সারমর্মের দিকে যাই। এবার একটু দেখি, আবেদনপত্র তো হলো, সারাংশ সারমর্ম। এই সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই এবং দিক নির্দেশনা দিতে চাই। শুধু দেখো, সারাংশ সারমর্ম নট মোর দেন 40 ওয়ার্ডস, নট মোর দেন 40 ওয়ার্ডস। মানে কি, সারাংশ এবং সারমর্ম 40 শব্দের বেশি লেখা যায় না, ঠিক আছে? আর যদি বাক্যের কথা বলি তাহলে একটু খেয়াল রাখবা, নট মোর দেন 4 or 5 সেন্টেন্সেস, সেন্টেন্সেস। এই কথাটা মেনটেন করে তোমরা একটু লিখবা। 40টা শব্দের বেশি বড় সারাংশ সারমর্ম হওয়া উচিত না, যত ছোট হবে যত স্পেসিফিক হবে, এবং 4টা বাক্যের বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। বাক্যগুলা একটু সরল বাক্যে লেখার চেষ্টা করবা। সরল বাক্য সব থেকে বেটার হবে বইতে যা দেওয়া আছে সেটাকে মুখস্থ করা, ঠিক আছে? ডান। কোনটা ইম্পর্টেন্ট? এই দেখো, একজন মানুষ ভালো কি মন্দ এটা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে। এটা একটা সারাংশ। সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায় এবং নম 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 সুন্দরী মম জননীর বঙ্গভূমি। এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যখন জেএসসি পরীক্ষা হতো তখন এগুলো খুব আসতো। এবং আমরা যদি একটু সারমর্মের দিকে তাকাই, এই যে লাস্টের তিনটা আবার ভালো ইম্পর্টেন্ট। আমি বলতেছি এগুলাই আসবে এমন না, এগুলাকে একটু গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? এগুলো একদম ঠোঁটে লাগায় রাখার চেষ্টা করবা। ডান। এবার একটু খেয়াল করো, আমরা যদি একটু ভাব সম্প্রসারণের দিকে তাকাই, ভাব সম্প্রসারণ আমরা এসএসসি লেভেলে কি করি জানো? আমরা 3টা প্যারাতে লিখি, 3টা প্যারা দিয়ে লিখি, হ্যাঁ, বা লিখি, 3টা প্যারা দিয়ে আমরা লিখি আসলে। এখন কাহিনীটা কি, তোমাদের এই 3টা প্যারা করতে হবে না, তোমাদের বইতে যেভাবে আছে সেভাবেই লেখো। আমি এসএসসিটা একটু তোমাদেরকে বলতে চাই। এখন এই 3টা প্যারায় আমরা কি হয় জানো? একটা ভাব সম্প্রসারণ, মানে কি, ভাবটাকে সম্প্রসারিত করি, বড় করে বোঝানোর চেষ্টা করি আমরা, যে একতাই বল মানেটা কি আসলে। এটা 3 প্যারায় লিখি, খুব ইজি হয় আমাদের লিখতে তখন। যে আমরা প্রথম প্যারায় আমরা লিখি হচ্ছে মূল ভাবটা, যে অ্যাকচুয়াল মূল ভাবটা কি, মানে সামারিটা করি। ওই যে সারাংশের যে 3 লাইন থাকে না, ওই 3 লাইন আমরা প্রথম 3 লাইনে রেখে দেই, প্রথম প্যারা 3 লাইন শেষ। এরপর আমরা কি করি জানো? এরপর আমরা সম্প্রসারিত ভাবটা লিখি, সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাব কি, ওই সারমর্মটাকে আমরা বড় করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এরপরে যে জিনিসটা করি আমরা সেটা হচ্ছে উপসংহার বা শেষ অংশটা করি, উপসংহার বা জিনিসটাকে আমরা এন্ড করি। তো নর্মালি এসএসসির বাচ্চাদেরকে আমি বলি 20 বাক্য লিখতে, বাট তোমাদের বইতে অন অ্যান এভারেজ এটা হচ্ছে 15টা সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করবা। হ্যাঁ, সীমাবদ্ধ 15টা সেন্টেন্সের মধ্যে, এর বেশি বড় করার দরকার নেই। ওকে, লাস্ট প্রবন্ধ রচনা। আচ্ছা, এটা কোনটা ইম্পর্টেন্ট এটা নিয়ে একটু কথা বলি। এ জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কথাটার অর্থ হচ্ছে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা। এটা জানো তোমরা, সামারিটা কি? বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে তার নারী, অর্ধেক করেছে নর। মানে নর নারী যে সমানে সমানে আগাতে পারে, এটা। আচ্ছা, সঙ্গদোষে লোহা ভাসে, এই কথাটা তোমাদেরকে তোমাদের বাবা মায়েরা খুব বলে। আচ্ছা, লোভে পাপে মৃত্যু, জ্ঞানহীন মানুষ পশুর সমান, এগুলা ভালো ইম্পর্টেন্ট। সো এগুলাকে একটু গুরুত্ব সহকারে পড়ো, আলটিমেটলি সবই পড়বা। এবার একটু দেখো, এই যে প্রবন্ধ রচনা, এই প্রবন্ধ রচনা এসএসসির বাচ্চাদেরকে বলা হয় যে প্রায় 1000 শব্দের ভিতরে সীমাবদ্ধ রাখতে। 1000 শব্দ মিনিমাম। তোমরা একটা পেজে 100টা শব্দ লিখতে পারো বা 80টা শব্দ থাকে, সেক্ষেত্রে 15 বা 20 মার্কের জন্য আমাদের 15 পেজ 16 পেজ খরচ হয়। তা আমি এত লিখতে বলবো না, যতটুকু তুমি পারো, যতটুকু বইয়ের গুলা লিখলে হয় ততটুকু তোমরা একটু লেখার চেষ্টা করো। সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলা যদি আমি একটু দাগাই তোমাদের জন্য, সব থেকে গুরুত্বপূর্ণ বলতেছি কিন্তু, হ্যাঁ, যেগুলা, সেটা হচ্ছে এই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই যে অধ্যাবসায়, তারপর এই যে ছাত্র জীবনের কর্তব্য, এই যে স্বদেশ প্রেম, এই 4টা না খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যেগুলা মার্ক করা সেগুলো একটু ভালো মতো পড়বা এবং বাকিগুলো সম্পর্কে একটা শক্ত আইডিয়া নিয়ে যাবা, ঠিক আছে? তো তোমরা এখানে রচনাটা 12 থেকে 15 পেজ লিখতে পারো, 12 থেকে 15, হ্যাঁ, যেহেতু 15 মার্কের, সো 12
থেকে 15, এবং তোমরা যদি বলো পয়েন্ট কয়টা দিবা, আসলে এইভাবে বললে তো আর পয়েন্ট বানানো যাবে না। যেমন অধ্যাবসায় তুমি কি পয়েন্ট বানাবা, কয়টা পয়েন্ট বানাবা? তুমি ষড় ঋতুর বাংলাদেশে হাইয়েস্ট গেলে 10টা পয়েন্ট বানাইতে পারো, 6টা ঋতু সম্পর্কে বলতে পারো, ঋতুর ফল টল নিয়ে আলোচনা করতে পারো, ফুল টুল নিয়ে আলোচনা করতে পারো, হ্যাঁ, উপসংহার এবং সূচনা দিয়ে শেষ করতে পারো, তাই তো? তো বেশি বানানোর দরকার নেই, 12 থেকে 15 পেজ লেখো। আমি কখনোই বেশি লিখতে বলি না, বাট এক্সাক্ট জিনিস লেখো, এক কথা যাতে বারবার না আসে এই দিকে একটু সচেতন থাকবা। তো আমার সাথে তোমাদের পর্বটা শেষ হচ্ছে। আমি আর বড় না করি ক্লাসটা, তোমরা এগুলো আলটিমেটলি সবই পড়ার আমি একটা সাজেশন দিছি, সব পড়ো, সব, এতে কোনো ক্ষতি নাই, কিন্তু এগুলো একটু ভালো মতো তাগানোগুলা পড়বা, ইনশাআল্লাহ ভালো হবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস মানে পরবর্তী শ্রেণীতে তোমাদের সাথে আমার দেখা হবে, তোমরা যখন 9-এ উঠে পড়বা ইনশাআল্লাহ। আমি এবার তোমাদের এককভাবে বাংলা কোর্স আনছি আমরা, তোমরা জানো, আবার কম্বো কোর্সও আছে, যার যেটা পছন্দ সে সেই কোর্সে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ দেখা হবে কোর্সে। আসসালামু আলাইকুম।